এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এভাবে আসলি কেন? কি হয়েছে? আশিক নিজেকে ধাতস্থ না করে হাঁপিয়ে উঠে বলতে লাগলো, আমি বাড়ি ফিরছিলাম। আমি বাড়ি ছিলাম না। তোমরা না কি ছোট আপারে খুঁজো, তারে পাওয়া যায় না। আমি কিছুক্ষণ আগে শুনেই ছুটে আইলাম। ওনারে আমি দেখছিলাম তো, বিকালে কথাও বলছিলাম। আপনার জন্য কথা বেঁধে বেঁধে গেল ওর কথা। রিয়াদ আর তিতাসের রক্তশূন্য ফ্যাকাশে মুখে চমকপ্রদ ভাব ফুটে উঠল। কোথায় আমার মেয়ে? বলো, কোথায় দেখেছিস এখন? কোথায়? উত্তেজিত হয়ে উঠল রিয়াদ। তিতাস উত্তেজিত হয়ে প্রশ্ন করলো। ওদের এমন আচরণে ঘাবড়ে যেতে লাগলো আশিক। একের পর এক কথা বলেই যাচ্ছে ওরা, কিন্তু আশিক বলার সুযোগ পাচ্ছে না। বলছিস না কেন? শান্ত হও, ছোট আব্বু, ওকে বলতে দাও। তিতাস শান্ত করলো রিয়াদকে, অতঃপর আশিকের দিকে তাকিয়ে বলল, এখন বল, দেরি করছিস কেন? কানের গোড়ায় এক দিব বেয়াদব। আশিক ঘাবড়ে গড়গড় করে সব বলল। আমি তো ছোট আফারে উত্তরের ক্ষেতের দিকে যাইতে দেখছিলাম। একা দেখিয়া প্রশ্ন করছিলাম, কোন যান আপা? উনি বলে, এইখানে যাইতেছি, এখনই আসতেছি। আমি নিষেধ করলাম একা না যাইতে। তখন আফা বলল, আমার সাথে বাকিরা আসে। এদিকে আমার তাড়া ছিল, মা অসুস্থ ছিল। তারপরও কিছুক্ষণ দাঁড়াইছিলাম। উনি সূর্যমুখী ক্ষেতের কাছে যাইল, কি যে করতে লাগলো পরে আমার বলল চলে যাইতে। উনিও আইতাছে, মা অসুস্থ ছিল বললা চলে আইলাম। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল তিতাস আর রিয়াদ। অনেকক্ষণ পর খেয়াল আসতে রিয়াদ বলল, চল, ওই দিকে দেখবো। আশিক, দূর দে তো, ওইদিকে যা। সবাই যেন পারলে ঝড়ের ব্যাগে যায়। ওদের যাওয়ার মাঝে তিতাসের ফোন বেজে ওঠে। প্রথমে না ধরলেও একের পর এক ফোন আসতেই থাকলে ফোন পকেট থেকে বের করতেই স্ক্রিনে ইয়ানের নাম দেখে টনক নড়ে। ইয়ান তো ওই দিকেই আছে, ওর যেতে সময় লাগবে না সেটা ভেবে ফোন রিসিভ করে কানে ধরতেই থমকে দাঁড়িয়ে যায় ও। রিয়াদের ফোন কেটে সেখান থেকে 10 পা এগিয়ে আসে ইয়ান। কপালে সূক্ষ্ম ভাঁজ পরিলক্ষিত হচ্ছে। ডান হাতে ফোনটা এখনো ধরা, সাদা আলোটা মাটির দিকে নিক্ষেপ করা। ইয়ানের এতক্ষণের নির্লিপ্ত ভাব কি এখন বদলে যাচ্ছে? কপালের সূক্ষ্ম ভাঁজটা যেন খ্যাক খ্যাক করে হেসে বলছে। গভীরভাবে কিছু ভাবছে আর হেঁটে চলছে ইয়ান। তারা নেই তার, তবে মনের ভেতরে কি চলছে তা শুধু সেই জানে। হাত উঁচ করে আশপাশটা ফোনের আলো ঘুরিয়ে দেখলো আবারও। এখন এদিকে কেউ নেই, তবে মাথা উঁচে তাকালে অদূরে টর্চ লাইটের আলো দেখা যাবে। ইয়ান এসে দিঘির কিনারায় দাঁড়ালো, কপালে 2 আঙ্গুল ঘষে ভাবতে লাগলো। ঠান্ডা গুরুগম্ভীর মানুষগুলো হয়তো এই একটা সুবিধায় যে কোনো পরিস্থিতিতে গুরুগম্ভীর ভাবটাকে বজায় রেখে সব কিছু মোকাবেলা করতে পারে। ইয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও পেছনে ফিরে যাওয়ার জন্য, কিন্তু ও আবারও থেমে যেতে বাধ্য হয়। এতক্ষণে নিঃশ্বাসের শব্দটাও এখন বন্ধ করে দাঁড়ায়, কান খাড়া করে চোখ বুজে নেয়। অনেকক্ষণ পর চট করে চোখ মেলে তাকায়, বাম দিকে ফিরে ত্রস্ত এগিয়ে যায় যেই দিক থেকে এসেছিল। আস্তে আস্তে ঝোপঝাড় পেরিয়ে এসে পড়ে অনেকটা পথ, কিন্তু তেমন কিছুই পায় না। তবু ইয়ান এগোতে থাকে, চারপাশটা ঘুরতে থাকে আর তীক্ষ্ণ নজরে পরখ করতে থাকে। সময়ের পাল্লা ভারী হয়। ঝোপঝাড় ঘেরা অনেকটা জায়গা পেরিয়ে এসে মাঠের পাশে দাঁড়ায় ইয়ান। এখনো তীক্ষ্ণ নজরে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। ঝোপঝাড়ের দিকে দৃষ্টি রেখে খ্যাতের কোণা দিয়ে এগিয়ে যেতে থাকে সামনে। তার দৃষ্টি সব জায়গায় থাকলেও নেই নিচে, ফলস্বরূপ পায়ে জুতা থাকা সত্ত্বেও খ্যাতের কোণায় কাটা বিছানোতে জুতার কাটা ঢুকে যায় খ্যাচ করে। ইয়ানের পা পর্যন্ত পৌঁছায় না, খুব সূক্ষ্মভাবে কাটা বিছানো এইখানটাতে। ইয়ান ভালো মতো দেখে নেয় সবটা, অতঃপর ওটা খুব সাবধানে এড়িয়ে সামনে যায়। এখান থেকেই কাটার পথ শুরু। এগিয়ে যেতে যেতে থেমে যায় আবারও সে। কপালের ভাঁজ গাঢ় করে 2 পা পিছিয়ে আসে সাবধানের সহিত। ফোনটা নিচু করে আলোটা মাটিতে রাখে। কৃষকরা এমনটা করেছে। বেল গাছের কাঁটাযুক্ত ডালগুলো এভাবে বিছিয়ে রেখেছে, সেগুলো পাতা মরে ডাল শুকিয়ে মাটির সাথে মিশেছে কিছুটা। তবে বেলের কাঁটা কি এভাবেই মরে? খুব টেকনিক্যাল একটা জিনিস। বেলের কাঁটা এত সহজে নষ্ট হয় না, যদি না সুচালু মাথা ভেঙে যায়।
কিন্তু ইয়ান ওসব ভাবছে না। ও বসে পড়লো, তারপর ডালটা টেনে উঠালো, চোখের সামনে এনে ভালো করে লাইট ধরলো। এখানে রক্ত, কাটার সহ ডালে রক্ত। স্বাভাবিক ব্যাপার ধরেও ধরা যায় না, কারণ এটা তাজা রক্ত। ইয়ান ডালটা নিচে রেখে আঙুল দিয়ে ছুঁয়ে ওঠায়। অল্প অল্প শুকিয়েছে, তবে নিঃসন্দেহে আজকেই রক্ত লেগেছে। ইয়ান বসে থেকে সামনে আলোকপাত করলো। মাটিতে রক্তের গাঢ় ফুটা। ইয়ানের সূক্ষ্ম নজর থেকে এড়ালো না। উঠে দাঁড়ালো সে। অপেক্ষা না করে এগিয়ে গেল রক্ত অনুসরণ করে। একটু যেয়ে রক্তের ছোপ ছোপ দাগ পেল পাতায়। কিছু পাতা উঠে ভালো করে দেখলো আবারও। পাতাগুলো ফেলে আরো সামনে এগিয়ে গেল, গভীর থেকে গভীরে আসলো। রক্তের ছাপ যেন মিলিয়ে গেল। ইয়ান চারদিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলে উঠল, কোনো প্রত্যুত্তর আসলো না। এখানে যেন আরো বেশি গভীর, একটু পা দেওয়ার মতো জায়গা নেই। পাতার স্তর আর গাছপালায় ঘেরা। ইয়ান আরো সামনে এগিয়ে গেল, ডান দিকে যেতে যেয়েও থেমে গেল। বাম দিকে এগিয়ে গেল, বড় একটা বট গাছের কাছে যেয়ে দাঁড়ালো। আশেপাশে লাইট মেটে দেখলো। গাছের পাশ দিয়ে আবার ডান দিকে যেতে নিল। গাছটা যেহেতু অনেক বেশি মোটা, তাই এক পাশ থেকে দেখা যাবে না, বোঝাই যাচ্ছে 100 বছরের পুরনো হবে হয়তো, তাই তো এমন মোটা। কিন্তু ইয়ানের সব ভাবনাকে উপেক্ষা করে ওর বুকে দামামা বাজানোর জন্য একটা গুঙ্গানি যথেষ্ট ছিল। ইয়ান থমকালো, সাথে ওর এতক্ষণের শান্ত মস্তিষ্কটাও। সব সময় এসিতে থাকা মানুষটা গ্রামের পরিবেশে তার উপর এমন ঝোপঝাড়ের জন্য ঘামতে লাগলো নাকি অন্য কারণে বোঝা গেল না। কপালে ঘাম জমেছে অনেক আগেই। ভালো করে লাইট মেটে দেখলে হয়তো ঘামগুলো চিকচিক করতে দেখা যেত। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। ইয়ান পেছন ফিরে সামনে 2 পা এগোলো। কয়েক পা এগোতেই থেমে গেল তার কথা। সেগুন গাছের আড়াল থেকে এক টুকরো কাপড় লাইটের আলোয় ইয়ানের চোখে লাগলো। ইয়ানের মনের আশঙ্কায় যেন সত্যি হলো। খামচি ভরা বিধ্বস্ত মুখটাকে দেখে ইয়ানের পুরো দুনিয়া থেমে গেল সেখানে। হাত থেকে হয়তো ফোনটা পড়ে যেতে চাইল। ইয়ান নড়ার শক্তি পেল না। ঠিক কতটুকু সময় গড়ালো জানা নেই ইয়ানের। আবার অস্পষ্ট গুঙ্গানির আওয়াজে ইয়ানের ঘুর ভাঙল। চুলগুলো খোলা এলোমেলো ফোসা হয়ে আছে, মুখ বাঁধা ওড়না দিয়ে। আধো অজ্ঞান অবস্থায় জামার বিভিন্ন অংশে ছেঁড়া অবস্থায় পড়ে আছে পুরি। পা থেকে গল গল করে এক নাগারে রক্ত পড়ে যাচ্ছে। দুর্বল হাতে মুখ থেকে কাপড়টা খুলতে চেষ্টা করছে। মুখে হঠাৎ আলো পড়ায় পিলে চমকে উঠল যেন ওর। এমন অবস্থাতেই ভয় ফুটে উঠল চোখে। ঘাড়ের অংশে জামা ছেঁড়া থাকায় সেখানে বড় নখের আঁচড় স্পষ্ট রক্ত দেখা যাচ্ছে। ইয়ান এগোতে পারল না। পরি দুর্বল চোখ মেলে তাকাতে চাইলেও পারল না। অনেকক্ষণ পর আলো চোখে পড়ায়। পিটপিট করে চোখ মেলে তাকালেও কয়েকবার। তার কাছে মনে হলো সেই হিংস্র মানুষগুলো দাঁড়িয়ে আছে। পরি অস্পষ্ট আওয়াজে কেঁদে উঠল, হয়তো কাউকে ডাকছে। ও কি বাঁচাতে বলছে? ইয়ান ওর আর্তনাদ সহ্য করতে পারল না। ঝড়ের ব্যাগে ওর কাছে এসে 2 হাত দিয়ে বুকের সাথে জাপটে ধরল। একে মুখ বাঁধা টাও টেনে নাকের কাছ থেকে সরাতে পারলেও মুখ থেকে সরানোর শক্তি নেই ওর। তার উপর এমন জোরে চেপে ধরায় শ্বাস আটকে আসার উপক্রম হলো ওর। কান্নাটাও আটকে গেছে। থাকতে পারল না ন্যানো সেকেন্ডও। ছটফট করে উঠল। জানটা হয়তো এবারেই বের হয়ে যাবে। সহ্যের শক্তি নিভে আসতে জোরে আর্তনাদ করে নিতে দিল শরীরটা। ইয়ান চট করে ওকে ছেড়ে দিল। সাথে সাথে পরের শরীর নিতে পড়ে যেতে নিল। ইয়ান ওর মুখ থেকে ওড়নাটা টেনে খুলে ফেলল। পরীকে ঝাঁকাতে লাগলো, কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারল না। পরের শরীরটাকে নিজের কোলের উপর অর্ধেক উঠিয়ে ওর নাকের কাছে হাত রাখলো। শ্বাস চলছে ক্ষীণভাবে, জ্ঞান হারিয়েছে ও। ইয়ান আবারও ওকে বুকের সাথে মিশিয়ে নিল। হৃদস্পন্দন হাওয়ার ব্যাগে ছুটছে ওর। নিজের শরীরটাকে মাটির উপর ছেড়ে দিয়ে বসে পড়ল ইয়ান। হাত থেকে ফোনটা পাতার উপর পড়ে আছে। পুরো ছোট্ট শরীরটাকে যেন 2 হাত দিয়ে পারলে বুকে ভরে নিত। এই মেয়েটার প্রতি দুর্বলতা যেন তাকে আজ কাবু করে ফেলল। এত বছরের গুছিয়ে রাখা অনুভূতি যেন তিক্ততায় বেশি উঠল আজ। সব সময়ের শান্ত থাকা ইয়ান কি আজ এই মেয়ের জীর্ণ শীর্ণ হয়ে পড়ে থাকাটা মেনে নিতে পারবে খুব সুনিপুণভাবে? ইয়ান কি আদৌ জানে আজ নয় এই মেয়েটা 8 বছর বয়সেও এর শিকার হয়েছে? সে খবর কি আদৌ আছে ইয়ানের কাছে? নেই। সে এবার বেঁচে গেলেও আজকে বাঁচতে পেরেছে পরি সেই একই লোকগুলোর হাতে। ইয়ান চোখ বন্ধ করে অস্থির মনটা শান্ত করতে চাইল। খেয়ালে আসলো পরীর পা কেটেছে।
রক্ত পড়ছে গল গল করে। ওড়নাটা দিয়ে পা শক্ত করে বাঁধলো। কি হয়েছে না হয়েছে ভাবার সময় নেই। এভাবে থাকলে পুরীর অবস্থা খারাপ হবে আরও। ছোট্ট শরীরটাকে কোলে নিয়ে ফোন হাতে ঝড়ের ব্যাগে ছুটতে চাইল ইয়ান, কিন্তু এভাবে সম্ভব না। গাছপালায় ঘেরা জায়গাটায় দিঘির পাড়ে সে পৌঁছে পরীকে নিয়ে ঘাটে নামলো ইয়ান। পরীর মুখে আর মাথায় পানি দিল আগে, তখনই ফোনটা শব্দেই বেজে উঠল। ইয়ানের খবর নেই সেদিকে। সে নিজের প্রাণটা বাঁচিয়ে নিতে ব্যস্ত। শান্ত মস্তিষ্কে কাজ করতে চাইল ইয়ান। পরীকে উঠিয়ে নিয়ে আসলো। ফোনটা হাতে নিয়ে দেখলো রাশেদ আর রেওয়াজ খান ফোন দিয়েছে। সব কিছুকে উপেক্ষা করলো। আবারও সে ফোন করলো তিতাসের নাম্বারে। কয়েকবার দেওয়ার পর ফোন রিসিভ করলো তিতাস। ইয়ান চোখ বন্ধ রেখে নিজেকে শান্ত করলো আরও। পরীর নিথর শরীরটাকে আরও একটু নিজের সাথে মিশিয়ে নিয়ে তিতাসকে কিছু বলতে না দিয়েই বলল, তাজকিয়াকে পেয়েছি। কোথায় তুমি? তোমার আশেপাশে গ্রামের কেউ আছে? উত্তেজিত হবে না ভাই, আমার কথা শোনো শান্ত হয়ে। এই কথাটাই তিতাসকে তখন থামিয়ে দেয়। সে কথা বলতে পারে না। ওর এভাবে দাঁড়িয়ে যাওয়া দেখে কয়েক হাত দূরে আশিক আর রিয়াদও দাঁড়ায়। তিতাস, দাঁড়ালে কেন? সময় নষ্ট করা যাবে না, আসো। পরীকে পেয়েছিস? অস্পষ্টভাবে কথাটা বলে উঠল তিতাস। রিয়াদের কানে পরিণামটা এসেও আসলো না। সে জিজ্ঞেস করতে যাবে কিছু, তার আগে তাকে স্তব্ধ করে দেয় তিতাসের পরবর্তী উত্তেজিত কথাটা। ইয়ান, পরী কোথায়? ও ঠিক আছে তো? কোথায় পেয়েছিস? সত্যি পেয়েছিস বল। আমি তোমাকে বলেছি শান্ত হয়ে আমার কথা শুনতে। উত্তেজিত হলে আমি বলবো না কোথায় আছি। অনেক বেশি রাশভারী গম্ভীর শোনালো ইয়ানের কণ্ঠ। তিতাস শান্ত হতে পারছে না। এভাবে শান্ত হওয়া যায়? ইয়ান ভাই, আমার আগে বল, বোনটা ঠিক আছে তো? আমার ওর কোনো ক্ষতি হয়নি তো? করুণ শোনালো তিতাসের কণ্ঠ। সারাদিন কয়েকবার তারা একে অপরের পেছনে লাগে, কিন্তু এর মাঝে যে ভালোবাসা অধিক। তার দুটো বোনকে কখনো আলাদা চোখে দেখা হয়নি। দুজনই তার কাছে একই মূল্যের। সব বলবো, আগে বলো ছোট চাচু কোথায়? আর তোমার পাশে গ্রামের লোকেরা আছে কি? চাচু আমার সাথে আছে, গ্রামের কেউ নেই আপাতত। আশিক এসে খবর দিল পরীকে দেখেছিল, সেখানেই যাচ্ছিলাম আমরা। ওর কাছে ফোনটা দে ইয়ান, কথা বলবো। ঠিক আছে, ও কোথায় গিয়েছিল? তিতাসের অধিক বিচলিত কণ্ঠস্বর ইয়ান হাত ঢিলা করে পরীর মুখপানে চাইল। ফ্যাকাশে আঁচড়ের দাগ ভরা মুখটায় দেখে কি ইয়ানের বুকে আবারও দাবানল জ্বলে উঠল। এত কিছু বলার সময় নেই। পরীকে পেয়েছি, খবরটা আগে ছাড়াবে না ভাই। আমি যা বলছি প্রশ্ন ছাড়া সব করবে প্লিজ। বাড়িতে যাও, আমি তিতলিকে ফোন করে বলে দিব বাড়ির বাহিরে আমার গাড়ির চাবি নিয়ে থাকবে। যত দ্রুত সম্ভব গাড়ি নিয়ে জোড়াদিঘির রাস্তায় দিয়ে এসো। আমি এগোচ্ছি, দেরি করো না। তিতাস ভাই, জলদি যাও। রিয়াদ যতক্ষণে ঘর থেকে বের হলো ততক্ষণে ইয়ান ফোন কেটে দিয়েছে নিজের কথা শেষ করে। তিতাস থাম মেরে দাঁড়িয়ে রইল ফোন হাতে। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। পজিটিভ নেগেটিভ কোনটা ভাববে বুঝতে পারছে না। রিয়াদের বিচলিত কণ্ঠস্বরে সচকিত হলো সে। পরি কোথায় তিতাস? ইয়ান কি বললো? কোথায় আমার মেয়ে? ঠিক আছে ও? আমি কিছু বুঝতে পারছি না ছোট আব্বু। ও কি বললো? পরীকে পেয়েছে, বাড়ি থেকে ওর গাড়ি নিয়ে আসতে বলল, তাড়াতাড়ি দেরি করতে নিষেধ করলো। উত্তেজিত হয়ে বলল তিতাস। আতঙ্কে সে ঘেমে উঠল। কি করবে বুঝতে পারল না। 1 মিনিটের মতো হয়তো দাঁড়ালো তিতাস, তারপর তাড়াতাড়ি করে বলল, আমি যাচ্ছি ছোট আব্বু, আমি গাড়ি নিয়ে আসি। জানি না কি হয়েছে, ইয়ান কাউকে আগেই বলতে নিষেধ করলো। বলো না, খারাপ কিছু যেন না হয়, আল্লাহকে ডাকো। জোড়াদিঘির রাস্তায় যেতে বললো আশিককে নিয়ে। যাও, আমি আসছি। কথাটা বলতে বলতেই তিতাস ছুটল বাড়ির পথে। শরীর কাঁপছে তার। ভালো কিছুর আভাস দিচ্ছে না মন। ইয়ান যা বলেছে তাই করতে হবে। দৌড়াতে দৌড়াতে যেন শক্তি ফুরিয়ে আসলো ওর। বুক কাঁপছে প্রচণ্ডভাবে। আল্লাহকে ডাকতে লাগলো বোনটা যেন ভালো থাকে তার। কোথা থেকে কি হলো কেউ বুঝতে পারল না। আশিককে নিয়ে কাপা বুকে এগিয়ে যেতে লাগলো জোড়াদিঘির দিকে। ইয়ান দেরি করলো না। তিতলির নাম্বারে ফোন দিয়ে ফোন পকেটে ঢুকে কানের ইয়ারপডের সাথে সংযুক্ত করে নিল। অতঃপর পরীর মুখপানে চাইল। 2 হাত দিয়ে মুখটা ধরে কপালে ঠোঁট ছোঁয়ালো। অনুভূতি থেকে পালানোর জন্য এত উপায়, নিজের কাছে ঘেঁষার সব উপায় বন্ধ করে দিলাম। কিন্তু
আমার অনুভূতির উক্ত মানুষটার আজ এ হাল কেন? আমি তোমাকে ছাড়বো না তাজকিয়া তোবা, সব সব কিছু ধ্বংস করে ফেলবো আমি। কাউকে ছাড়বো না, কাউকে না। পরীকে কুলে তুলে জোর কদমে হেঁটে যেতে লাগলো। আকাশটা পরিষ্কার, আলো আলো ভাব আছে। আকাশ কখনো অন্ধকারে ডুবে যায় না, তবে ডুবে যায় ধরনী। গাছপালার শক্ত মনোভাব আকাশের নিজস্ব ক্ষীণ আলো নরম করতে পারে না। তাই তো আশপাশটা অন্ধকার থাকলেও আকাশের দিকে তাকালে চোখের ধোঁয়াশা ভাবটা কেটে যায়। ইয়ান আপাতত হাঁটছে খোলা গ্রামের রাস্তায়, গাছপালা মাঝে মধ্যে একটা, তাই তো হাঁটতে সমস্যা হচ্ছে না আকাশের নিজস্ব ক্ষীণ আলোতে। হ্যাঁ ভাইয়া, পরীকে পেয়েছেন? ছোট মায়ের অবস্থা খারাপ, কি কি করব বুঝতে পারছি না ভাইয়া। কান্নারত কাপা কণ্ঠটা কানে আসতেই ইয়ান বলতে লাগলো, তিতলি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আপাতত যা বলছি মানো। নিচতলায় আছো তুমি, তাই না? কাউকে কিছু না বলে দোতলায় চলে যাও ফার্স্ট। কথা বাড়াবে না। ইয়ানের কথা আর কিছুই মাথায় ঢুকে না। যেই না আবার প্রশ্ন করতে যাবে ইয়ান, আবারও রাশ ভারী জোর গলায় বলে উঠে, আমাকে প্রশ্ন করবে না তিতলি। পরীর খবর পেতে তাইলে কাউকে কিছু না বলে দোতলায় যাও ফার্স্ট। এক কথা কেন বারবার বলা লাগছে সবাইকে? এসেছি ভাইয়া। পরীর কথা কি বললেন? তিতলি, শান্ত মাথায় আমার কথা শুনবে। বাড়ির পরিস্থিতি এখন তোমাকে সামলাতে হবে। আমার কথা একটুও ফেলবে না। যেভাবে বলবো সেভাবে সব করো। আমি তাসকিয়াকে পেয়েছি, আমার কাছে আছে, চিন্তা করো না। ঘুমাত্রও এখন বাড়ির কারো কাছে আগে বলবে না। আমার রুমে যাও, বালিশের পাশে গাড়ির চাবি আছে, ওইটা নিয়ে বাড়ির গেটে দাঁড়াও। কাউকে কিছু বলবে না। আবারও বলছি তিতলি, বোনের ভালো চাও তো যা বলছি শোনো। তিতাস আসবে, ওর কাছে চাবি দেবে। ভাইয়া, পরীকে পেয়েছেন? ও ঠিক ঠিক আছে। তোমাকে যা বলছি তাই শোনো। সময় নষ্ট করলে পরীর ক্ষতি তিতলি। নিজেকে সামলাও, যাও দ্রুত। কেউ কিছু যেন টের না পায়। ইয়ানের ধমক শুনে ঝাপসা চোখে টলমলো পায়ে এগিয়ে যায় ইয়ানের রুমের দিকে। ইয়ান গম্ভীরভাবে কথা বললেও কখনো কাউকে ধমক দিতে দেখেনি তিতলি। একদিকে ভয় আতঙ্ক, আবার পরীকে পাওয়ার খবর, তারপর ইয়ানের ধমকে তার মাথা ফাঁকা হয়ে গেল। পুতুলের মতো ইয়ানের কথা মতো চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। ইয়ান এখনও লাইনেই আছে। সবাইকে উপেক্ষা করে মাথায় কাপড় দিয়ে এসেছে সে, যাতে কেউ তার মুখের অবস্থা ভালো মতো বুঝতে না পারে। গেটের কাছে এসে দাঁড়িয়ে এবার কান্না করতে করতে বলল, ইয়ান ভাইয়া, বলুন না, পরী ঠিক নেই না? ওর কি হয়েছে? আমি চাবি নিয়ে এসেছি। ছোট মাকে না বললে খারাপ কিছু হয়ে যাবে। ভাইয়া, আমি কি করব? কান্না থামাও তিতলি, কিছুই হবে না, সব ঠিক করে দিব আমি। তিতাস ভাই আসলে চাবিটা তাকে দিয়ে নিজেকে স্বাভাবিক করে ছোট চাচির কাছে যাবে। বলবে পরীকে পাওয়া গেছে, আমি পেয়েছি বলবে। আমার কথা মনোযোগ দিয়ে শুনবে। ইয়ান একে একে সব কিছু শিখিয়ে দেয় তিতলিকে। ইয়ানের বলা কথাটা যেন তিতলির মনকে মুহূর্তে শান্ত করে দেয়। কিছুই হবে না, সব ঠিক করে দিব আমি। কথাটায় কিছু একটা ছিল, প্রচণ্ড রকম ভরসা আশ্বাসে পরিপূর্ণ। পাই টু পাই সব বুঝিয়ে দিয়ে ফোনটা রেখে দিল ইয়ান। কতবার যে তাকে সাবধান করলো কথার মাঝে, তিতলি ধুকপুক করা বুকে বুঝে ওঠে না কেন এসব করতে বলছে ইয়ান ভাইয়া। বাড়ি থেকে গ্রামের মহিলাদের যেভাবে হোক বের করতে হবে, তাকে পরিস্থিতি সামাল দিতে হবে। তারপর সে পরীর খবর পাবে, তার আগে না, যত দ্রুত সম্ভব তাকে সব মেটাতে হবে। ইয়ানের কথা মতো রাশেদকে ফোন করে সব বলল তিতলি। ইয়ানের শিখিয়ে দেওয়া বলি আওড়িয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব কনভারসেশন শেষ করলো রাশেদের সাথে। তার মাঝে অস্থিরভাবে ছুটে আসতে দেখা যায় তিতাসকে। তিতলি ভাইকে আসতে দেখে ছুটে যায়, নিজেও ফুপিয়ে কান্না করে উঠে আবারও। ভাই, পরীর কি হয়েছে? ইয়ান ভাইয়া ওভাবে বললো কেন? পরী ঠিক আছে তো? তিতাস হাঁপিয়ে উঠেছে। কথা বলার মতো পরিস্থিতি নেই। বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। কথা বলতে পারবে না এখন সে। হাত বাড়িয়ে দিল। আমি কিছু জানি না। তিতলির চাবি দে, আমাকে যেতে হবে। বাড়িতে সবাইকে সামলা।
ছোট মায়ের কোণে যেন সেই রকম না যায়। দাদুকে বল আড়ালে সব উনি সামলে নিতে পারবেন। তিতলির থেকে চাবিটা নিয়ে খুব সন্তর্পণে ইয়ানের গাড়ির কাছে যায়, যেটা বাড়ির ডান দিকে বড় আম গাছের ছায়াতে রাখা ছিল। লক খুলে গাড়িতে উঠে যায়। কাপা হাত স্টিয়ারিংয়ে রেখে নিজেকে সাহস দেওয়ার চেষ্টা করে, ভেঙে পড়লে দেরি হয়ে যাবে। গাড়ি চালিয়ে বাড়ির বাহিরে নিয়ে আসে। তিতলিকে একইভাবে গেটের বাহিরে দাঁড়িয়ে থাকতে রেখে বলে, এখানে একা থাকিস না বোন, বাড়িতে যে সবটা সামলে ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। তিতলি ভাইয়ের সাবধানী বাণী শুনে গুটি গুটি পায়ে ভিতরে ঢুকে আসে। এক কোনায় দাঁড়িয়ে আগে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টায় লেগে পড়ে। তিতাসের কথাই ঠিক, ওকে দাদুর কাছে সবটা বলতে হবে, একা পারবে না ও। রাতের শেষ প্রহর থেকেই গুমট ভাব ধরে আছে ধরনী। হাসি খুশিতে মেতে থাকা খান বাড়িটা যেন আজ নিষ্প্রাণ। বাড়িতে প্রতিনিয়ত কাজ করা মানুষগুলো ছাড়া আর কেউ নেই বাড়িতে। গ্রামের অর্ধেক মানুষ এসে হয়তো ঘুরে গেছে। সবার কাছে পরিণামের জমিদার বাড়ির মেয়েটা প্রচণ্ড রকম পরিচিত এবং আদরের। গ্রামের এমন কেউ নেই যে পরীকে চেনে না এবং ভালোবাসে না। সবাই হাই হাই করছে, ফুটফুটে মেয়েটার অ্যাক্সিডেন্ট কিভাবে করলো, আল্লাহ যেন সুস্থ করে দেয়, এই কথায় সবার মুখে। কিভাবে যেন তাদের কাছে ছড়িয়েছে শুধু এতটুকু কথা। কাল বিকালের পর থেকে রেওয়াজ খানের ছোট নাতনিকে পাওয়া যাচ্ছে না। পরে পাওয়া যায় সে অ্যাক্সিডেন্ট করেছে। শুধু এতটুকুই খবর হলো বাতাসের আগে ছুড়ে যায় কথাটা সত্য, কিন্তু তার আগে সেই খবর কেউ পাল্টে দিয়েছে। সেটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া হয়েছে। সবাই এসে আব্দুল রহিম চাচা এবং বাকিদের কাছে শুনেছে মেয়েটা কেমন আছে। কথাটা নিতুর বাবা মার কাছেও পৌঁছেছে। নিতুর থেকে প্রথমে পরীকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন নিতু নিজের বাড়িতেও খোঁজ নিয়েছিল। আশা নিয়েই ফোন করেছিল যে হয়তো পরী যেতেও পারে তার মা বাবার কাছে। এর আগেও গেছে একবার কোনো আয়োজন ছাড়া, তবে তিতলির সাথে ছিল। সেদিন পরী তিতলিকে জোর করে নিয়ে যায়। তার মা শাহিদা বেগম তখনই ফোন করে জানান অনেকটা সময় ছিল সেদিন, তারা অনেক মজা হাসি ঠাট্টা করে এসেছিল, কিন্তু তার এক বুক আশা ভেঙে যায়। মায়ের কাছ থেকে আশানুরূপ কোনো জবাব না পেয়ে একটু দেরি হলেও ওই রাতে তারা এসেছিল। ভোর না হতেই তারা হসপিটালে যেতে চেয়েছিল, তবে নিতু মানা করে। এই পরিস্থিতিতে বাড়ির কেউ না পড়ুক তার মা বাবার সামনে। হসপিটালের করিডোরে তিতাসের পাশে এসে বসলো নিতু। সামনের কেবিনটার দিকে একবার তাকিয়ে তিতাসের ঘাড়ে হাত রাখে। ছোট্ট একটা শ্বাস ফেলে সে। এই কাক ডাকা ভুরে তিতাস ফিরেছে। রাতের মধ্যপ্রহরে কোথায় যে চলে গেল শুধু সে না, রিয়া, তিতাস আর ইয়ানও গিয়েছিল। রাতে নীরা, রাউসাদ খান, রায়েদ, আফিয়া, আবির, শান, শামি সবাই চলে এসেছে। হসপিটালের অন্য একটা কেবিনে আছে তারা। তবে আফিয়া পরীর কেবিনের সেখানে এখন রিতা আর আফিয়া আছে। রাউসাদ খান রাদের সাথে হসপিটালে কোথাও একটা আছে। নিতু কিছু প্রশ্ন করতে যেও পারল না, ঠোঁটের কাছে আটকে গেল। শুধু বলল, কোটি কোটি শুক্রিয়া আদায় করো তিতাস। আর যাই হোক, আল্লাহ আমাদের পরীকে হাত ধরে বাঁচিয়েছে জানোয়ারগুলোর হাত থেকে। তিতাসের মাথা তখনও নিচু করে রাখা, দৃষ্টি তার ফ্লোরে নিবদ্ধ। চুলগুলো উস্কো খুস্কো হয়ে পড়ে আছে কপালে। শার্টের হাতা গুটানো, দুই হাত দুই হাঁটুর উপর রাখা। নিতু খেয়াল করলো তিতাসের হাত মুষ্টি করে রেখেছে। রগগুলো ফুটে উঠেছে, যেন এখনই চামড়া ভ্যাত করে বেরিয়ে আসবে। নিতু চকিতেই তিতাসের মাথা নিচু করা মুখের দিকে তাকায়। ওর হাতের উপর হাত রাখার জন্য নিজের হাত বাড়িয়ে দিতেই তিতাসের কথায় অবাক হয়ে ওর মুখপানে চাই। জানোয়ারগুলোকে কুচি কুচি করে কেটে কুত্তায় খাওয়াবো, তার আগে ওদের পুরুষ তো দেখবো, কত পুরুষত্ব সব জেগে ছাড়বো। দুইবার আমার বোনের দিকে হাত বাড়িয়েছে, আগেরবার পালিয়েছে বলেই বেঁচে গেছে। এবার পৃথিবীর যেই গর্তে থাক টেনে হিঁচড়ে বের করে আনবো। নিতু নির্বাক হয়ে চেয়ে থাকে তিতাসের শক্ত চোয়ালের দিকে। শান্তশিষ্ট হাসি খুশি মানুষটাকে এভাবে হয়তো এই প্রথম রাখতে দেখলো। আর কি বলল? দুবার মানে? দুবার? তিতাস আর কিছু বলল না। টকটকে লাল চোখে উঠে দাঁড়ালো। পকেট থেকে নিজের ফোন বের করে নিতুর দিকে এগিয়ে দিল। ফোনটা চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। এমার্জেন্সি হসপিটাল থেকে ব্যবস্থা করো চার্জ দেয়া, আর তোমার ফোন দাও। নিঃশব্দে তিতাসের মুখের দিকে তাকিয়ে ওর ফোনটা হাতে নিল আর নিজের ফোনটা এগিয়ে দিল। নিতুর ফোনটা নিয়ে ওখান থেকে বড় বড় কদমে চলে যায় তিতাস। নিতু কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর যাওয়ার পানে, অতঃপর উঠে দাঁড়ায়।
নজর যায় বাম দিকের কেবিনটার দিকে। সেখানে শাইমি দাঁড়িয়ে আছে দরজা খুলে। নিতু আবারও ছোট্ট একটা শ্বাস ফেলে এগিয়ে যায় ওর দিকে। রাতে যখন ইয়ানের কাছে পৌঁছায়, পরীর অবস্থা দেখে আর ঠিক থাকতে পারে না। স্তব্ধ হয়ে নির্নিমেষ তাকিয়ে থাকে ইয়ানের কোলে থাকা পরীর নিথর শরীরটার দিকে। গাড়ির আলোতে পরীর অবস্থা বুঝতে পেরে ওরা নিজেদের ভাষা হারিয়ে ফেলে। রিয়াদের এতক্ষণের অস্থিরতা সব নিভে তৈরি হয় পাথরের মতো শক্ত মনোভাব। মেয়ের এমন অবস্থা দেখে ভেতরে যে এক বাবা ভেঙে চড়ে শেষ হয়ে যায়, তা কি কেউ বুঝতে পারে? ওদের পরিস্থিতি বুঝতে পারে ইয়ান। ঠান্ডা করতে হবে তার নিজের মাথা, নয়তো পরিস্থিতি তার হাতের বাহিরে চলে যাবে। সে তো জানে অ্যাট এনি কস্ট পরীর ট্রিটমেন্ট প্রয়োজন। গ্রামের হসপিটালে নেওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে গ্রামের হসপিটালে যাওয়া মানে সব দিকে পরীর অবস্থার কথা ছড়িয়ে যাওয়া। এতে হিতে বিপরীত হবে। এরপর রিয়াদকে একটা কথা বলতে দেখা গেল না। কোথায় পেয়েছে, কিভাবে পেয়েছে, কিছুই না। পাথরের মতো এগিয়ে গিয়ে পরীকে নিজের কাছে নিয়ে গাড়িতে উঠে পড়ে। ইয়ান কোনো বাক্য বিতরণ না করে তিতাসের হাত ধরে গাড়ির ফ্রন্ট দরজা খুলে দেয়। তিতাসও হতভম্ব বিস্ময়াবিষ্ট হয়ে বসে পড়ে। ড্রাইভিং সিটে বসার আগে আশিকের দিকে তাকিয়ে সাবধানে মানে ছুড়ে দেয় ইয়ান। কি দেখেছো ভুলে যাও। আনফর্চুনেটলি তুমি এটাই জানো ও অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা যেন মনে থাকে, ভুলেও এদিক ওদিক না হয়। মাইন্ড ইট। মখমলির ন্যায় মিশ্র কণ্ঠস্বর, কিন্তু কথার পরতে পরতে গুরুগম্ভীর ভাব বিদ্যমান। আশিক আর কিছু বলতে পারে না নিজেও। সায় সায় করে হাওয়ার ব্যাগে গাড়ি চলে যায়। মানে না গ্রামের আঁকা বাঁকা রাস্তা। গাড়িতে মেয়েকে বুকে জড়িয়ে শক্ত হয়ে সারা পথ বসে থাকে রিয়াদ। তিনজন পুরুষ, কেউ কোনো বাক্য বিনিময় না করে আশঙ্কা, ভয়, সত্য না হওয়ার অপেক্ষায় প্রহর গুনতে থাকে। হয়তো পুরীর ভাগ্য ভালো ছিল, বা তিনজন পুরুষের দোয়া কবুল করে আল্লাহ তাদের ভাগ্য ভালোটাই রাখলো। একজন ফিমেল ডাক্তার পরীকে চেক আপ এবং পরীক্ষা নিরীক্ষা করে কয়েক ঘন্টা পরেই জানায় পুরীর সাথে এমন খারাপ কিছুই হয়নি। শেষ মুহূর্তে হলেও বেঁচে গিয়েছিল হয়তো। ওকে এই অবস্থায় দেখে যে কেউ পজিটিভ ভাবনায় যেতে পারবে না। রিয়াদ কথাটা শোনার পর চোখ বন্ধ করে করিডোরের চেয়ারে বসে পড়ে, মাথাটা দেওয়ালের সাথে লাগিয়ে দেয়। ততক্ষণে রাশেদ বাড়ির সবাইকে নিয়ে উপস্থিত হলো সেখানে। তারপরের পরিস্থিতি ছিল ভয়াবহ। রিতার কান্নাকাটি, বাকিরা সবার আতঙ্কে হসপিটালের মানুষজন সব জড়ো হয়ে যায়। ঘণ্টাখানিক পর এসব স্বাভাবিক করে রিতার জেদের কাছে হেরে পরীর কাছে তাকে যেতে দেওয়া হয়েছে। ডাক্তার রাতে ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল পরীকে। সব সময় আগলে রাখা মেয়েটার যখন এমন পরিস্থিতি আসে, তখন তা কিভাবে মেনে নেবে রিতা? সব বিষয়ে এতটা সতর্কতা অবলম্বন করে এসেছে সে। কোন জিনিসটাই খুদ রেখেছিল সে, যে আজ এই পরিস্থিতি হলো তার মেয়েটাকে কেউ ভাবতে পারে না রিতা। সারা রাত পরীর বেডের পাশে তুলসে বসে নিঃশব্দে কান্না করে গেছে। 1 মিনিটের জন্য চোখের পাতা বন্ধ করেনি সে। পরীর গায়ের ছেঁড়া ছোট ড্রেসটা চেঞ্জ করে হসপিটালের ড্রেস পরানো হয়েছে। পায়ের ক্ষতটা বেশ গভীর, যেহেতু জঙ্গলের ভেতর ছিল, হয়তো বেকায়দায় ওখান থেকে কোনোভাবে কেটেছে। পরীকে কিভাবে পেয়েছে তা শুধু সংক্ষিপ্তভাবেই বলেছে ইয়ান। পরীকে জোড়া দিঘির পাশের জঙ্গলে পেয়েছে। ছোটখাটো একটা কাগজ এগিয়ে দিল রিয়াদ ইয়ানের দিকের, সাথে 2টো ছবি। ইয়ান বিনা বাক্যে সেটা হাতে তুলে নিল। চোখ বোলালো সেখানে অনেক মানুষের নাম সেখানে উল্লেখ করা। অতঃপর ইয়ান রিয়াদের মুখের দিকে তাকিয়ে রইল পরবর্তী কথা শোনার জন্য। রিয়াদ হাত বাড়িয়ে 3টা নাম দেখালো ইয়ানকে। পাটোয়ারি বংশের 3 জন। জমশেদ আলী পাটোয়ারি চাচাতো 3 ভাই। 8 বছর আগে কুত্তাগুলো আমার মেয়ের দিকে হাত বাড়ায়। তিতলিও ছিল সেদিন। তিতলির জন্য বেঁচে গিয়েছিল পরী। তিতলির চালাকির জন্য তিতলি নিজে এবং সাথে পরীকেও বাঁচিয়ে নেয়। একটাকেও ধরেছিলাম, বাকি 2টো হাতের বাইরে চলে যায়। ওদের কাছে ততক্ষণে পৌঁছায়, ততক্ষণে ওরা আবারও চলে যায় দেশের বাইরে। এত বছর বিদেশেই ছিল ওরা। দেশে এসে এ খবর পাক্কা পাই তিতাসের বিয়ের 1 সপ্তাহ পর। ওদের ধরার মক্কম চালও বুনেছিলাম। সেদিন সালিশে আমি উপস্থিত ছিলাম না বলে ওদের কথা জানতে দেরি হয়েছে আমার। আমি যদি ভুল না হই, এই কুত্তাগুলো সেদিন সালিশে পরীকে দেখে ওর পিছনে লেগেছে। আমার মেয়ের গায়ে আবারও ওই কুত্তা হাত দিয়েছে। একটাকেও বাঁচিয়ে রাখবো না। যে গর্তে লুকাক না কেন, ওদের ধরাটা আমার জন্য কিছুই না।
কিন্তু কাজটা করবে তুমি। আগামী 2 ঘন্টার মাঝে জানোয়ারগুলোকে আমি দেখতে চাই। ওদের ছাড়া আর কারোর কলিজা নেই আমার মেয়ের দিকে হাত বাড়ানোর। এর ফল কতটা ভয়াবহ তা গ্রামের সবাই জানে। চল শক্ত থেকেও শক্ত করে কথাগুলো বলল রিয়াদ। ইয়ান সবটাই শুনল মনোযোগ দিয়ে। দুপাশে গাছপালা আর মধ্যখানে পিচঢালা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ওরা দুজন। একটা জিপ গাড়ি আর একটা ইয়ানের রোলস রয়েস পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি কেন জানতাম না বিষয়টা? তেমন কেউ জেনেও জানতো না। তোমার মা বাবা টুকটাক জানতো, এছাড়া গ্রামের সবাই জানে। শক্ত চোয়াল বজায় রেখে সামনের দিকে তাকিয়ে কথাটা বলল রিয়াদ। ইয়ান আবারও নামগুলোর দিকে তাকালো। রাত 2টোর দিকে হসপিটাল থেকে বেরিয়ে এসেছে তারা। সেই মাঝরাতে রিয়াদ কাকে যেন ফোন দিয়ে বলে সালিশে যারা উপস্থিত ছিল সবার নাম চাই তার। যে জানে এবং চেনে কে কে ছিল এমন একজনকেই ফোন করেছিল রিয়াদ। ঘুমালো না কি করলো তার দেখার বিষয় না। তার গায়ে আগুন লাগলে অন্য কাউকে সে শান্তিতে থাকতে দেবে না, সে ভালো মানুষ হোক বা খারাপ মানুষ। ভোর সকালের মাঝেই তার চাই বলে জানিয়ে ফোন রেখে দিয়েছে রিয়াদ। তার আগেও হুমকিও দিয়েছে কাজ তার সকালের মাঝে হওয়া চাই। এমনিও যদি কেউ দাঁড়িয়ে থেকেছিল তাদের নামও জানতে চেয়েছিল রিয়াদ। যে হুমকি দিয়েছিল সে লোক কি আর ঘুমিয়ে থাকতে পারে? ভোর সকালের মাঝে সব কাজ শেষ করে রিয়াদের হাতে লিস্ট পাঠিয়ে দিয়েছে। তিতাসকে পাঠিয়ে দিয়ে তারা এতক্ষণ বসেছিল না, বরং তাদের কাজ সেরেছে। লোকগুলোকে বের করো, আমি পাটুরিয়ার সাথে দেখা করে আসি, অনেক দিনের হিসাব বাকি আছে। ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় কুষিয়ে মারলেন জামশেদ আলী পটুয়ারি নিজের চাচাতো ভাইদের গালে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সামনে দাঁড়িয়ে থাকা 40 ঊর্ধ্ব দুটো কুলাঙ্গারকে রাম দাও দিয়ে মাথা আলাদা করে দিলেও তার রাগ কমবে না। প্রত্যেকবার এই হারামজাদাগুলো তার পরিকল্পনা নষ্ট করে দেয়। এবারও তার করা পরিকল্পনা এক ধাপও যেখানে এগুলো না সেখানে আগেই ইতি টেনে দিয়ে আসলো। কই কিছু করতে পেরেছে? সে তো বেঁচে গেল রিয়াদ খানের মেয়েটা। মরার উপর খাড়ার ঘা বলে একটা কথা আছে না, তার হয়েছে সেটা। কুলাঙ্গারের বাচ্চা, তোদের জন্য আমার প্রত্যেকবার করা পরিকল্পনা ভেস্তে যায়। কে বলছিল রিয়াদের মেয়ের দিকে হাত বাড়াতে? আমার কাছে না শুনে বলে কি করছি সেটা। কথাটা বলতে বলতে গার সর্বশক্তি দিয়ে আবারও চর বসালেন তিনি। রাগ তার মাথার প্রতিটা শিরা দপদপ করছে। তাদের মধ্যে কালাম নামের একজন একটু চেতে বলল, মারবেন না ভাই, ওর জন্য এত বছর দেশে আসতে পারি নাই, সাইরা দিব এত সহজে। জামশেদ আলী তেরে গিয়ে চেঁচিয়ে বললেন, পাল্টা করতে পারো আমার? সেই বাইসে গেল আমার কর পরিকল্পনা, তোদের জন্য এক পা এগোতে পারলাম না, আর করে দিন পারবো না। আলফির বউ করে এই বাড়িতে আনতে চাইলাম। এই রিয়াদের মাইয়ারে আমার ভাইয়েরে মেরে ফেলার প্রতিশোধ দিতে চাইছিলাম। আমরা কি করে জানতাম ওই মেয়ে এভাবে হাত ফসকে বেরিয়ে যাবে? নয়তো ওই মেয়ের এমন হাল করতাম রিয়াদের সব হাওয়া ফুস হয়ে যেত। হ্যাঁ ভাই, ভেবেছিলাম ওই মাইয়ারে রাইতে ফেলা আইমু জমিদার বাড়ির সামনে, গ্রামের সবাই দেখবো, ওদের মান সম্মান সব শেষ করে ফেলতাম, তাই তো এসব করলাম। কিন্তু মাথা নিচু করে নিল সালাম কথাটা বলে। রাগে তার মাথাও দপদপ করছে। ওইটুকু 2 আঙ্গুলের মেয়ে একটু থেকে বেঁচে গেল। রাগ যেমন হচ্ছে আফসোসও হচ্ছে। এতদিন নজরে রেখে সুযোগ পেল, তাও কাজে লাগাতে পেরেও পারল না। জামশেদ আলী সালামের কথা শুনে কোত্থেকে একটা বটি নিয়ে তেড়ে আসলেন ওদের দিকে। তখনই মাঝখানে চলে আসলো জামশেদ আলীর মা। মা সাইডা যাও কইতাছি, ওইটারে আজ মায়েরাই ফেলমু। কয়বার বাঁচাইবো ওদের? রিয়াদ এইবার ছাড়বে ওদের বলো? কাজের কাজ তো কিছুই করতে পারলো না, আরো বিপদ কাঁধে ঝুলাইয়া রাখে আইলো। মায়ের শেষ করে আইতো তখন না হয় বুঝতাম। এখন রিয়াদ ওইটারে হাতের কাছে পেলে হ্যাঁ কবে মাথা নামাই দিব। জামশেদ আলী মা ছেলেকে থামিয়ে পেছন ফিরে অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলেন। আশেপাশে জামশেদ আলীর আরো 2 ভাই নীরব হয়ে দাঁড়িয়ে আছে। জামশেদ আলী ছোট ভাইকে ডাক দিলেন, ছোট বোলারে ডাক, এই দুইটারে যেইভাবেই হোক গ্রামের বাইরে নিয়ে যা, তারপর ঢাকা। ভুলেও যেন রাস্তা দিয়ে না যায়, পশ্চিমের বাগান দিয়ে গ্রাম সারা কর, যা তাড়াতাড়ি। জামশেদ আলীর কথায় সায় দিয়ে চলে গেল তার ছোট ভাই। জামশেদ আলী অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বললেন, আমার সোহের সামনে থেইকা সর, না হয় রামদা দিয়ে আইব।
ভোলা যাওয়ার আগে জামশেদ আলীর সাথে একবার দেখা করতে আসলো, সালাম কালামও আসলো। শোন, ভুলেও যদি রিয়াদের সামনে পড়ে যাস তাহলে রিয়াদের হাতে পড়া আগে এই দুইটারে মাইরা দিবি। যায়, এখন বাড়ি থেকে বাইর হো। নাসরিন বাড়ির এক কোনায় দাঁড়িয়ে রইল হতভম্ব হয়ে। সব কথা শুনল সে, বুঝতে বাকি নেই আর তার কিছু। এই মানুষগুলো এতটা নিকৃষ্ট। ঘৃণায় গা গুলিয়ে আসলো নাসরিনের। জীবনে কি পাপ করেছিল খুঁজে পাচ্ছে না সে, যার জন্য এত নিকৃষ্টতম মানুষের ভিড়ে সে এসে পড়েছিল। নিজের ভালোবাসার মানুষ যখন নিজেরই সুখীর সাথে চাচাতো বোনের সাথে বিয়ে হয়ে গেল, তখন মানতে পারেনি সে। হিংসায় তার গা জ্বলে যাচ্ছিল, কিন্তু কোনো উপায় তো তার ছিল না। হ্যাঁ, হিংসার বশে সে অনেক ভুল কাজ করেছে। সাথে পরীকে যখন প্রথমবার এরা নিজেদের কুদৃষ্টি দিয়ে এগিয়ে গিয়েছিল পরীর দিকে, সে জেনেছিল পরে কিন্তু মনে মনে পৈশাচিক আনন্দে আত্মহারা হয়েছিল। বেঁচে গিয়েছিল বলেও আফসোস করে বলেছিল, বেঁচে গেল কেন? এর থেকেও বেশি খুশি হতাম যদি রিতার মেয়েটাকেও কিছু করতে পারতো। অথচ আজ সে সত্যের মুখোমুখি। হিংসার বশে সেদিন কি কামনা করেছিল ভাবলেও নিজের প্রতি ঘৃণা লাগে তার। মনুষ্যত্ব সব জলাঞ্জলি দিয়েছিল সে। কারোর ধমকে নাসরিন কেঁপে উঠল। এখানে কি করছো তুমি? বাড়ির কোনো মেয়ে বউ এখানে আছে? তাহলে তুমি কি করছো? যাও বলছি। নিজের স্বামীর ধমকে ভাবনা থেকে বের হয়ে আসলো নাসরিন। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, কিছু না, মায়ের ওষুধ খেতে হবে, তাই খাবার দেব নাকি শুনতে এসেছিলাম। কথাটা বলে দাঁড়ায় না, রান্নাঘরে চলে আসে। মনে মনে ঘৃণা পুষে দাঁড়িয়ে থাকে। তখনই কেউ এসে তাকে জড়িয়ে ধরে। নাসরিন চমকে আবারও ঘর থেকে বের হয়। তাকে দেখে তার মেয়েটা। নাসরিন মুহূর্তে পরীর জায়গায় তার মেয়েটাকে কল্পনা করে। বুক কেঁপে ওঠে তার। মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে মনে মনে আল্লাহকে ডেকে বলে, হে আল্লাহ, তুমি এর বিচার করো। ফুটফুটে সেই মেয়েটার মুখে কি না মায়া ছিল। মেয়েটার সাথে এমন করলো এই জানোয়ারগুলো। এরা যেন বাঁচতে না পারে রিয়াদের হাত থেকে। অতিরিক্ত রক্ত পড়ায় পরীর শরীর প্রচণ্ড দুর্বল, সাথে মানসিকভাবেই। এরপর রাতে অজ্ঞান থাকা অবস্থায় ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দেওয়ার সকাল 10টা পেরোলেও ওর ঘুম ভাঙছে না। হাতে ক্যানোলা লাগানো সেই হাত নিজের হাতের মাঝে নিয়ে বসে আছে রিয়াদ। মাথাটা আলতো করে হাতের উপর ঠেকে রেখেছে। রিতাও পাশে বসে। আপাতত আর কেউ নেই কেবিনে। নার্স মাত্র চলে গেল কেবিন থেকে। তার প্রয়োজনীয়তা খুব কম এখানে। বাকি সবাই যেভাবে দেখে রাখছে, ডাক্তার বারবার নিষেধ করেছে এত মানুষের ভিড় যেন না থাকে। তবু রিতা আর রিয়াদ যায়নি। এখন সবার চিন্তা পরে জেগে উঠলে ওকে কিভাবে ফেস করবে। ডাক্তার বারবার এসে পরীকে দেখে যাচ্ছে। রায়ত তো আছে, সেও 30 মিনিট পর পর এসে চেক আপ করে যাচ্ছে। মাসখানেক অবশ্যই ব্যাড রেস্ট নিতে হবে পরীকে, পায়ের ক্ষতর জন্য। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় গাঢ় নখের দাগ, যেন খুবলে খুবলে খেতে চেয়েছিল জানোয়ারগুলো। জঙ্গলের ভেতর থেকেও শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। সব মিলিয়ে শরীরের সব জায়গায় জখমের দাগ। দরজায় নক খুলল কেউ। রিতা বিধ্বস্ত মুখে নির্বিকারভাবে চাইল দরজার দিকে। দরজা খুলে ভেতরে আসলো নীরা। পায়ে পায়ে এগিয়ে আসলো ওদের দিকে। রিতার পাশে এসে দাঁড়ালো। রিতা তখন একবার নির্বিকারভাবে চেয়ে দৃষ্টিপুরীর দিকে নিবদ্ধ করলো। নীরা কিছুক্ষণ নীরবতা পালন করে রিতার কাঁধে হাত রাখলো। তোমার পরিস্থিতি হয় বুঝতে পারছি না, কিন্তু রিতা তোমাকে এখন শক্ত হতে হবে। তুমি ভুলেও পরীর সামনে কান্নাকাটি করবে না, এতে পরী আরও বেশি ভয় পেয়ে যাবে। ওকে ফেস করতে আমরা সবাই ভয় পাচ্ছি। সহানুভূতি না দেখিয়ে জিনিসটা সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে হবে রিতা। ও জাগার পর কি থেকে কি হবে জানি না, তবে তুমি এবং তোমরা দুজনেই মনে রাখবে ওর মা বাবা তোমরা। ওর সামনে যদি ভেঙে পড়ো তাহলে সেটা ওর উপর কিভাবে ইফেক্ট পড়বে ভাবতে পারছো? যা আছে মনে লুকিয়ে রাখো রিতা। নরম মন এখন প্রকাশ করলে তা শুধু পরীর মানসিক দিক ক্ষতি ছাড়া কিছুই করবে না। রিতার কোনো হেলদোল দেখা গেল না। সে এক মনে চেয়ে আছে পরীর দিকে। নীরা ছোট্ট শ্বাস ফেলে ওর কাঁধ ঝাঁকালো। আমার কথা বুঝতে পেরেছো তুমি রিতা?
তোমার সাপোর্ট এই মুহূর্তে সব কিছুর ঔষধ। ও ছেলে মানুষ, এই ঘটনা নিতে পারবে না। ওর স্বাভাবিক জীবনও নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তোমাদের সাপোর্ট পারে ওকে স্বাভাবিক জীবনে আনতে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এতক্ষণে নির্বিকার রীতা এবার জ্বলন্ত চোখে দৃষ্টি ঘুরে তাকালো রিয়াদের পানে। কিছুক্ষণ ওভাবে তাকে কাট কাট স্বরে রাগ মিশিয়ে বলে উঠল, আমি আমার মেয়েকে কেন এই পরিস্থিতিতে দেখব? আমার কি দেখার কথা ছিল? এত সম্পদ, এত ধন দৌলত দিয়ে কী হলো? যেখানে নিজের মেয়ে সিকিউরিটি দিতে পারে না, নিজের মেয়েকে বাঁচাতে পারে না, সে কেমন বাবা? আমার মেয়ে কেন বাইরে যাবে না? ও যাবে। জানোয়ারগুলোর জন্য কেন আমার মেয়ে ঘরে বসে থাকবে? কিন্তু আপনাদের তো টাকা ক্ষমতার অভাব নেই। তাহলে 8 বছর আগে যে আমার মেয়ের ওপর হামলা করলো, কই একটা ধরে খালাস? জেলেখানে ঢুকিয়েছে, মেরে ফেলতে পারেনি? বুকের পাঠা নেই? কেমন বুকের পাটা, কেমন ক্ষমতা আমিও দেখি। ধরে আনুক জানোয়ারগুলোকে, শত শত মানুষের সামনে একটু একটু করে মারুক, যাতে কেউ আর সাহস না পায় কোনো মেয়ের দিকে হাত বাড়াতে। পরীকে একটু একটু করে কষ্ট দিয়ে মেরেছিল ওই জানোয়ারগুলো, কই তাদের বংশের প্রদীপ কেন এখনও জ্বলে? দেশের সেরা গ্রুপ ইন্ডাস্ট্রির বংশধর নিজের মেয়েকে প্রোটেক্ট করতে পারে না? জ্বলন্ত আভার ন্যায় জ্বলতে জ্বলতে কথাগুলো বলল রীতা। শেষের কথাটা বলতে বলতে তাচ্ছিল হাসল রীতা। নীরা আর কোনো কথা বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। রিয়াদের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না, রীতার কথার বিন্দু মাত্র প্রতিক্রিয়া দেখালো না। রীতা 2 হাতে মুখ ঢেকে বসে রইল। কান্না করছে না, তার চোখের পানি শুকিয়ে গেছে। বসে বসে প্রহর গুনতে লাগলো পরীর জেগে ওঠার। আরও অনেকটা সময় গড়ালো রিয়াদের চোখ বন্ধ। অনেকক্ষণ ধরেই কেমন একটা লাগলো। মস্তিষ্ক হঠাৎ টের পেল পরীর হাত কাঁপছে অস্বাভাবিকভাবে। নীরা নিজেও হঠাৎ পরীর মুখপানে ভালো করে খেয়াল করতে দেখলো চোখ মুখ কেমন লাগছে, মনে হচ্ছে ঘামছে প্রচুর। কিন্তু এটা তো এসি কেবিন, তাহলে? কিছুক্ষণ পর্যবেক্ষণ করে সে যেই না রিয়াদের নাম মুখে নিতে গেল, তখনই দেখলো রিয়াদ মাথা উঁচু করে তাকিয়েছে। রিয়াদ নিজেও একবার ঘাড় ঘুরিয়ে তাকালো নীরার পানে। দুজনের দৃষ্টির মানে একই রকম। নীরা তড়িঘড়ি করে বলল, আমি রায়েতকে ডাকছি রিয়াদ, পারলে পরীকে উঠাও, জড়িয়ে ধরো, উঠে যেন উত্তেজিত না হয়। রায়েত আগেই সাবধান করেছিল ও ঘুমের ঘরে উত্তেজিত হতে পারে, ঘুমের মাঝে মস্তিষ্কে সব বসতে পারে। আমি যাচ্ছি। কথাটা বলতে বলতে তড়িঘড়ি করে কেবিন থেকে বেরিয়ে পড়ল নীরা। রিতার এতক্ষণ মন ছিল না এদিকে, মুখ ঢেকে বসেছিল। হঠাৎ নীরার কথায় চকিতে মুখ থেকে হাত সরায়। ততক্ষণে রিয়াদও বসা থেকে উঠে দাঁড়িয়েছে। রিতা কিছু বলতে গেলে ওনাকে থামিয়ে রিয়াদ বলল, রিতা এখন কোথায়? বাড়ি নাও। অতঃপর পরীর ক্যানোলা লাগানো হাতের দিকে ইশারা করে বলল, হাতটা সাবধানে ধরো। রিতা রিয়াদের কথা মতো পরীর হাতটা খুব সাবধানে ধরে উঁচু করলো। রিয়াদ 2 হাত দিয়ে পরীকে উঠিয়ে নিজের বুকে মাথা রাখলো। পরীর উত্তেজিত ভাব আরো বেড়ে দ্বিগুণ হয়েছে কিছুক্ষণের মাঝে। পুরো শরীর থর থর করে কাঁপছে, সাথে গা ঘেমে নিয়ে উঠেছে। পরীকে এমন করতে দেখে রিতার আত্মা বের হওয়ার উপক্রম। ডাক্তার এবং রায় দুজনেই আগে এ বিষয়ে সাবধান করলেও তার অজানা ছিল, তাই তো সে নিজেও ভয়ে তটস্থ হয়ে গেল। পরীর বাবা, আমার পরী এমন করছে কেন? ডাক্তার কোথায়? ডাকেন, রায়েতকে ডাকেন। শান্ত হও রিতা, মেজবাবি ডাকতে গেছে ওদের। তুমি উত্তেজিত হবে না একদম। এত বড় একটা ঘটনা, ঘুমের ঘরে ওর এমন হতে পারে? আটকে উঠল রিতা। অন্য হাতে পরীর সারা মুখে বলে নরম স্বরে ডাকতে লাগলেন, আম্মু, ভয় পাচ্ছ কেন? এই দেখো, মা বাবা আছে তো তোমার পাশেই। অসম্ভব সুন্দর একটা কথা। একটা সন্তানের কাছে এই কথাটা পৃথিবীর সকল বিপদকে হার মানিয়ে দিতে বাধ্য। সন্তানের পাশে যদি পরিপূর্ণভাবে তার জন্মদাতা এবং জন্মদাত্রী থাকে, তাহলে তার জীবনে বিপদ আসবে এমন ভাবনা আনতে হবে না কখনো। ওই যে তারা তো আছে আমাকে আগলে রাখার জন্য, সব থেকে বিশ্বাসযোগ্য আশ্রয়স্থল। ঘুমের মধ্যে ছটফট করছে পরি, স্বস্তি পাচ্ছে না সে। অন্ধকারের মাঝে যেন কারা তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। ভয়ঙ্কর বিভৎসময় হাসি দিচ্ছে কারা। কোন দিক থেকে কোথায় যাচ্ছে বুঝতে পারছে না ও। প্রাণপণে দিক বেদিক শূন্য হয়ে দৌড়াচ্ছে সে। পায়ের নিচে খড়খড়ে মাটি, ফসলের শেষ অংশ লেগে যেন
পা কেটে ফোর হয়ে যাবে ওর। ছেঁড়া ঘাগড়ায় বেঁধে সামনে মুখ থুবড়ে পড়ে যায় ও। পেছন থেকে হাসির শব্দ জোরালো হয়, ভয়ে আত্মা বের হয়ে আসে যেন। পরে চিৎকার করতে পারছে না সে, মুখে শক্তভাবে তখনও উড়না বাঁধা। রিয়াদের গায়ের শার্ট মুষ্টিবদ্ধ করে ধরে মাথা নাড়িয়ে বিড়বিড় করতে লাগলো। চোখ খুলতে চাচ্ছে কিন্তু পারছে না, কেউ যেন তার চোখ আটকে ধরে রেখেছে। ছটফটা নিয়ে আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ হলো। জোরে জোরে শ্বাস টানছে, মনে হচ্ছে শ্বাস আটকে যাচ্ছে তার। অন্ধকারের মাঝে এদিক ওদিক তাকিয়ে মনে মনে বাবাকে স্মরণ করছে সে। কেন আসছে না, তাকে বাঁচিয়ে নিচ্ছে না কেন? বাঁচার আশঙ্কার মাঝেই ক্ষীণ একটা কণ্ঠস্বর কানে আসলো। আম্মু চোখ খোলো, আমি এখানে তাকিয়ে দেখো। পরি অন্ধকারের মাঝে খুঁজতে লাগলো কণ্ঠটা কোথা থেকে আসছে, কিন্তু চারপাশে কাউকে দেখতে না পেয়ে ফুপিয়ে কান্না করে উঠল। সাথে সাথে ধাপ করে চোখ মিলে তাকালো পরি। কপাল বেয়ে ঘাম গড়ে পড়ছে, পুরো শরীরে ব্যথার অস্তিত্ব পেল চোখ খুলে। পায়ের ব্যথা করছে প্রচণ্ডভাবে, ফুপিয়ে কান্না করে উঠল আবারও। তখনও খামছে ধরে আছে রিয়াদের হাত। কান্না করতে করতে কিছু বিড়বিড় করছে ও। শরীরটাকে টেনে রিয়াদের বুকের মাঝে ঢুকিয়ে নিতে চাইল যেন। পাশ থেকে রায়াত পুরীর হাত ধরতে ভয়ে হাত ঝাড়ি দিয়ে চিৎকার করে উঠল। বাবা বাঁচাও, আম্মু ওরা মেরে ফেললো আমাকে। কোথায় তুমি? বিড়বিড় করে বলা কথাগুলো সবার কাছে অস্পষ্ট হলেও পরে যে প্রচণ্ড ভয়ে আছে এবং সজ্ঞানে ফেরেনি, চোখ খিচে বন্ধ করে আছে পরি। হসপিটালের ডাক্তার পুরীর বাবার দিকে তাকিয়ে কিছু ইশারা করে বোঝালো এই মুহূর্তে ও ট্রমার ভেতরে আছে, যতক্ষণ এটা কাটে উঠবে না ওর কাছে কেউ ঘেঁষতেই পারবে না। পরি ছাড়া কেউ বলতে পারবে না ওর কী পরিস্থিতির শিকার হয়েছে। আবার পরির কাছ থেকেও জানা সম্ভব না। ডাক্তার দাঁড়িয়ে ওকে পর্যবেক্ষণ করতে লাগলো। রিয়াদ পরির মাথায় হাত বুলিয়ে ওকে ডাকতে লাগলো। আম্মু চারপাশে তাকিয়ে দেখো, তোমার আম্মু তোমার হাত ধরে বসে আছে। ভয় পাচ্ছ কেন? অচেনা কেউ নেই এখানে। পরে একা ধারে বিড়বিড় করছে আর ফিটে যাচ্ছে ভয়ে। অনেকক্ষণ ধরে রিয়াদ আওয়াজ শুনে কাঁপা শরীরে পিটপিট করে তাকালো পরি। এখনও তার পুরো শরীর কাঁপছে। সামনে মায়ের মুখটা দেখতেই আবারও ফুপিয়ে কান্না করে উঠল। রিতা এবার বিচলিত ভাব পরির সামনে প্রকাশ করলো না। পরির গালের হাত রেখে বলল, কান্না করে না আম্মু, এই দেখো আমরা সবাই আছি তো, বাইরে দাদু ভাই দাদুমণি সবাই আছে। পরি উঠে মায়ের কাছে যেতে চাইল, কিন্তু পায়ের ক্ষততে মোচড় লাগতে ব্যথায় কুঁকে উঠল। রিতা তড়িঘড়ি করে পরির কাছে আসলো, মাথায় হাত বুলিয়ে বলল, নড়ে না সোনা, ব্যথা পাবে তো, বাবার কাছে থাকো, আমি আছি। ব্যথার জন্য আর কথা বলতে পারল না পুরি। কান্না করতে লাগলো একাধারে। রিয়াদের বুকে নিতেই পড়ে, কাউকে আর ওর কাজ ঘেঁষতে দিল না। ডাক্তার চেক আপ করতে চাইলেও রিয়াদের সাথে সিটিয়ে যেয়ে আরো জোরে কান্না করতে লাগলো। ওর কান্না দেখে ফিমেল ডাক্তারটা আর এগোতে পারল না। একসময় ক্লান্ত হয়ে আবারও ঘুমিয়ে পড়লো। রিয়াদ চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ছাড়লো। এরপর থেকে কিভাবে সামলাবে মেয়েকে? পুরীকে তো নরম মনের তৈরি করেছে, একদম নরম, একটু বাতাসেই যে ঝরে পড়বে। আগের বার পরিস্থিতিটাও খারাপ ছিল, ঘুমের মাঝে চিৎকার দিয়ে উঠত, ভয়ে সিটিয়ে থাকতো। এইসব পরিস্থিতি থেকে তখন বের করে আনতে পেরেছিল কারণ পরি তখন ছোট্ট ছিল, কিন্তু এখন তো আর ছোট নেই। ওর মন মস্তিষ্কে সব গেড়ে বসেছে। নরম মনের মেয়েটার মন থেকে এই দাগ মেশানো আর সম্ভব না। ছোটবেলার মস্তিষ্ক থেকে স্মৃতি মুছে তা দুঃস্বপ্নে পরিণত হলেও এখন আর তা সম্ভব না। জামশেদ আলী পটুয়ারির মাথায় হাত দিয়ে বসে আছে। সালাম কালামকে বাড়ি থেকে সরানোর ঘণ্টাখানিক পরেই রিয়াদ আসে তার বাড়িতে। আপাতত সে ঘামছে, কতক্ষণ হবে এভাবে বসে আছে জানা নেই তার। কথায় আছে না, শিয়াল যতই হাঙ্কি পাঙ্কি করুক তা শুধু বাঘের অগোচরে। বাঘ যখন সামনে থাকে তখন তার সব হাওয়া ফুস। নাসরিনের তাই মনে হলো, মনে মনে খুশি হলো বেশ। জামশেদ আলীকে যেখানে নিজের কথাতেই ঘাম ছুটিয়ে দিয়ে গেছে, সেখানে তার যে কোনো কাজকর্ম জামশেদ আলীর অবস্থা কী করতে পারে? মনে মনে তাচ্ছিল হাসে। মেয়েকে রেডি করাতে চলে গেল নাসরিন। বিড়বিড় করে বলে গেল, জামশেদ আলী বারবার ফোন করছে ফুলাকে আর অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। সময়ের সময় কাউকে পাওয়া যায় না, সবগুলো মাথা নামিয়ে দেওয়া লাগবে। তিনি আবারও সোফায় বসে পড়ল। সকালের খাবার খেতে বসেছিলেন তিনি, তখনই আগমন ঘটে জমিদার বাড়ির ছোট ছেলে রিয়াদ খানের।
বাঘের মতো হিংস্র থাপা বসাতে ভেতরে আসে সে। বাড়িতে পা রাখতেই তার চাকর দৌড়ে এসে জানায় রিয়াদ খান এসেছে। কথাটা শোনা মাত্রই গলায় খাবার আটকে যায় তার। খুক খুক করে কাশতে থাকেন তিনি। উইদাউট এনি পারমিশন ছাড়া ভেতরে চলে আসে রিয়াদ। সোফায় বসতে বসতে ক্রুর হেসে বলে ওঠে রিয়াদ, আমি আসতে কাশি শুরু হয়ে গেল। আপনার সম্মানিত জামশেদ আলী পাটোয়ারি। এরপর তো বাকি আলোচনা পরে থাকলো। জামশেদ আলী চেয়ার থেকে উঠে পড়েন, বেসিন থেকে হাত ধুয়ে আসেন, পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করেন। অতঃপর রিয়াদের সামনে এসে গম্ভীর মুখে বসে বলেন, কারোর বাড়িতে আইতে হলে যে অনুমতি নিতে হয় তা কি জানো না জমিদার বাড়ির সুশিক্ষিত ছেলেরা? রিয়াদ মাথা ঝুলিয়ে হাসে। অতঃপর দৃষ্টি তীক্ষ্ণ অথচ ঠোঁটে হাসি বজায় রেখে বলে, কারোর অধিকারের গ্রামে প্রবেশ করতে হলে যে তার অনুমতি নেওয়া লাগে সেটাই তো আপনি আপনার ছেলেপুলে ভাই ব্রাদারদের শেখাননি। মাননীয় চেয়ারম্যান সাহেব। জামশেদ আলীর চোয়াল শক্ত হলো। অপমান বোধ করলেন, তারপরও গম্ভীর মুখে রইলেন। আলাপ করতে আসলাম আপনার দুই ভাইয়ের সাথে। কত বছর পর বিদেশ থেকে এসেছে। যত সম্পর্ক খারাপ থাকুক, সারা জীবন কি আর খারাপ থাকবে? এটাই শিরোনিয়ে। আমাদের মধ্যে তো একটা সম্পর্ক আছে নাকি? তো মিটমাট আপনার সবটা মিটমাট আপনারা আমার বোনকে মারলেন, আমি আপনার আদরের ভাইকে। এইসব নিয়ে আর পরে থাকা যায়? তো বলুন, আমার বোনের দুঃসম্পর্কের দুই দেবর কই? চারপাশে চোখ বুলিয়ে আবারও জামশেদ আলীর দিকে শান্ত দৃষ্টি মিলে কথাটা বলল রিয়াদ। জামশেদ আলী আরো গম্ভীর মুখ করে বললেন, তারা আরো 2 দিন আগে বিদেশ চলে গেছে। কম দিনের ছুটিতে এসেছিল না। রিয়াদ যেন অবাক হলো। অবাকতার মুখে ফুটে বলল, আরে বাহ, এর মধ্যে চলেও গেল। তা 2 দিন আগে এত কম ছুটি নিয়ে এসেছিল? আমি পুরো প্ল্যান করে রেখেছি যে আমার বোনের আদরের দেবরদের বাড়িতে নিয়ে খাতিরদারি করব। সেসবের সুযোগ দিলে না, এটা কারা আদর ঠিক হলো চেয়ারম্যান সাহেব? রিয়াদের যেন আফসোসের শেষ থাকলো না। সে কতক্ষণ বসে শুধু আফসোস করলো। অতঃপর মুখে হাত দিয়ে ভাবার ভান করে বলল, কি করা যায়? আচ্ছা, ওরা কবে দেশে আসবে আবার জানেন? না। রিয়াদের কথার বিপরীতে কাট কাট কণ্ঠে জবাব দিলেন জামশেদ আলী। আপনি জানেন চেয়ারম্যান সাহেব, আমার মেয়ে কোথায়? জামশেদ আলী মিছিমিছি কপালে ভাঁজ ফেলে বিরক্ত হয়ে বলল, তোমার মেয়ে কথাই আমি বলবো কিভাবে? কি করতে আইছো এইখানে? সরাসরি কও। রিয়াদ আবারও মাথা ঝুলিয়ে হাসে। এত উত্তেজিত হলে হইব চেয়ারম্যান সাহেব? এখনো কত আলাপ বাকি। রিয়াদ, তোমার সাথে মস্করা করার সময় আমার নাই। ইউনিয়নে যেতে হইব আমার। রিয়াদ নিজের থুতনিতে বুড়া আঙ্গুল রেখে টেনে টেনে বলল, ও তাই তো? আপনি তো আবার চেয়ারম্যান। কত কাজ। আপনার কুকুরটি ঢাকতে হবে, ভাইদের আড়াল করতে হবে, কার টাকা মারা যায় সেই ধান্দায় থাকতে হবে। আমার প্রশংসা না করে থাকতে পারি না চেয়ারম্যান সাহেব। রিয়াদ, মুখ সামলে কথা কও। ভুলে যাইও না আমার বাড়িতে আছো তুমি। আমি আপনার বাড়ি থাকলেও আমার মেয়ে হসপিটালে, জিনিসটা আমি একদমই মানতে পারছি না চেয়ারম্যান সাহেব। আপনার একটা দায়িত্ব আছে না? এভাবে হাত গুটিয়ে বসে আছেন কেন? জামশেদ আলী উচ্চস্বরে কথা বলে উঠলেও রিয়াদ খুব শান্ত। তার মধ্যে বিন্দু মাত্র রাগের আভাস যেন নেই। তোমার মেয়ে কেন হাসপাতালে তা আমি কিভাবে জানবো? মজা করতে আইসো আমার লগে? আপনার লগে মজা করতে আহি নাই আমি জামশেদ আলী পাটোয়ারি। আপনার ভাইদের খাতির করতে চাইলাম, তারা তো আরও 2 দিন আগে বিদেশ চলে গেল। যাক গিয়ে কি আর করার বলেন। তাই আমার মুখ দিয়েই আপনাকে খাতির করতে চাইলাম, তাও তো সহ্য হলো না আপনার দেখি। জামশেদ আলী আর সইতে পারেন না রিয়াদের কথা। উঠে দাঁড়ালেন তিনি। পায়ের উপর পা তুলে বসলেও রিয়াদ। জামশেদ আলী মুখ খুলতে যাবেন, তার আগে রিয়াদ গমগমে কণ্ঠে তেজ ঢেলে বলল, এই জামশেদ, সম্মান দিচ্ছি, নিচ্ছিস না? না নিলি কিন্তু এই মুহূর্তে এখানে বস। মুখ দিয়ে বেশি কথা বললে মুখটা কিভাবে সারা জীবনের জন্য বন্ধ করা যায় তা
তা আমি ভালো মতোই জানি। আমার একটা লাথি যথেষ্ট তোর পথ থেকে তোকে নামানো। আমি রেখেছি বলে তুই আসিস, রাজনীতি করিস আমার সাথে? বস চুপচাপ। জামশেদ আলীর কি হলো, চুপ করে বসে গেলেন। এতক্ষণের গম্ভীর ভাবটা থাকলো না তার মুখে, থমথমে হয়ে উঠল তার মুখ। সমস্যা নাই, আমি যখন বলেছি তোর ভাইদের খাতির করবো তো করবই। দায়িত্ব দিয়েছি তোর ভাইদের সসম্মানে আমার জামাই নিয়ে আসবে। আমার গায়ে আগুন লাগালে আমি কাউকে শান্তিতে থাকতে দেব না। তারপর দুদিকে হাত ছড়িয়ে আরাম করে বসে বলল, আপনি না সম্মানীয় জামশেদ আলী পাটোয়ারি চেয়ারম্যান? এই শাস্তি দেওয়া শুরু, দায়িত্ব নেবেন না? রিয়াদ, আজে বাজে কথা বলছো কেন? কিসের শাস্তিতে আমার ভাইদের ধরবে? আর ওরা দেয় নাই। আপনি তোতলাচ্ছেন কেন চেয়ারম্যান সাহেব? কই চুতলাচ্ছি? তোতলাচ্ছেন না বলছেন? আচ্ছা হলো, এসব বাদ। খাবার খেয়েছেন সকালের? এসে দেখলাম খাচ্ছেন। আহারে, খাবারটাও খেতে পারলেন না। ভালো মতো খেয়ে নেন, ভাইদের চিন্তায় আর খাওয়া হবে কি আপনার? বলেন আব্বা। কোথায় তুমি? আমার বোনের শ্বশুর বাড়ি। হসপিটালে আসা দরকার আছে। আচ্ছা আব্বা যান, কিছুক্ষণের মাঝে যাচ্ছি। বোনের ভাসুরের একটু খাতির করে আসি। চলি চেয়ারম্যান সাহেব। কপালের ঘাম মুছতে থাকেন। আপনার ভাইদের এত সহজে মারব না। আমার মেয়ের গায়ে প্রতিটা নখের 100 গুণ ফিরিয়ে দিব তোর আর তোর ভাইদের। আগে তোর ভাইয়ের পাঠ শেষ করি, তারপর আস্তে ধীরে তোর পাঠ শেষ করব। এ কয়দিন পথ নিয়ে মজা মাস্তি করে নেন, তারপর একটু একটু করে আপনার পথ থেকে নামাবো আর আপনার অ্যাটাক করাবো। আর কলিজায় হাত দিয়েছেন, এবার বুঝাবো হারে হারে। আঙ্গুল উঁচে কথাটা বলে রিয়াদ গদগদ করে বেরিয়ে যায়। রৌদ্র জল ঝলমলে দুপুর, গরমের তাপ যেন দিনে দিনে বেড়ে চলেছে। অফিস কর্মরত মানুষেরা সারাদিন এসি রুমে থাকলেও অতি প্রয়োজনে যখন বাইরে যেতে হয়, গরমের তীব্রতা তখনই বোঝা যায়। নিজের কেবিনের বড় কাচের দেওয়ালটার সামনে অ্যাশ কালারের প্যান্টের পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে ইয়ান। সামনে 7-8 তলার একটা বিল্ডিং, তারপরে জ্যামে পরিপূর্ণ ঢাকা শহরের ব্যস্ত রাস্তা। বিল্ডিংটা তাদেরই অধীনের। ইয়ানের দৃষ্টি ঠিক কোথায় তা বোঝা গেল না। মাত্রই মিটিং শেষ করে এসেছে সে। মিটিংটা অ্যাটেন্ড করার কথা ছিল তার কাল, অথচ সে গিয়েছিল সব সময় প্রকাশ করা অপছন্দের মেয়েটার গায়ে যে আঘাত করেছে তার কলিজা কত বড় দেখতে। যেগুলো এবং যে মানুষগুলোকে ইয়ান একান্ত নিজের মনে করে তাদের সে আঘাত করবে, কথার আঘাতে জর্জরিত করবে। কিন্তু অন্য কেউ সে স্পর্ধা দেখাবে কেন? তার পরিণতি ভয়াবহ হবে। কিন্তু ইয়ানের তীক্ষ্ণ মস্তিষ্কের খুব অন্য জায়গায়। খানবাড়ির সব খবর তার কাছে থেকেও নেই। খুব শীঘ্রই সে রেওয়াজ খানের মুখোমুখি হবে, কৈফিয়ত চাইবে এবং সঠিক উত্তরটাও নিয়ে ছাড়বে সে। পকেটে থেকে হাত বের করে ঘড়িতে সময় দেখল ইয়ান। ডেভিডকে ডেকেছে প্রায় 10 মিনিট আগে, এখনও আসার নাম গন্ধ নেই। ডেভিড সময় নিয়ে যথেষ্ট সচেতন, সময়ের হেরফের করে না। ইয়ান যে সময় জিনিসটা নিয়ে সব সময় সিরিয়াস তার সম্পর্কে অবগত ডেভিড। বিষয়টা তো স্বাভাবিক। ইয়ানের তীক্ষ্ণ মনও যেন আরও একজনের উপর ক্ষিপ্ত হয়ে আছে। সে অন্য কেউ না, নিজের বাবা। ওনার হয়তো খুব আরামেই দিন কাটাচ্ছে, আর ইয়ানকে সিইও বানিয়ে অফিসে বসিয়ে রেখেছে। এই মুহূর্তে ওর মনের প্রত্যেকটা প্রশ্নের জবাব পেতে চাইলেই ফরিদপুর যেতে হবে। কিন্তু তাকে সম্ভব হচ্ছে? শেষ রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইয়ান। সকালে এসে ঠিক টাইমে উপস্থিত হয়েছে অফিসে, হাতের কাজ শেষ করে মিটিংয়ে জয়েন হয়েছে। হসপিটাল থেকে ঘন্টার ঘন্টায় তার কাছে ইনফরমেশন আসছে। ডেভিড দরজায় নক করে ভেতরে প্রবেশ করলে প্রথমে ইয়ানের উদ্দেশ্যে বলল, সরি স্যার, লেট করে আসার জন্য। আসলে কাজের কথায় আসি ডেভিড। ডেভিড আরও কিছু বলার আগেই তাকে থামিয়ে দিয়ে বলল ইয়ান। মানুষ খুব ভালো মতো চেনে সে, শান্ত মস্তিষ্কের হওয়ায় হয়তো ডেভিডের কাছ থেকে তার আপাতত কৈফিয়ত চায় না। তার মন মস্তিষ্ক এখন অন্য কারোর ভাবনায় প্রচণ্ড রকম বিভোর। জি স্যার। ডেভিড সম্মতি প্রদান করে আরও 2 কদম এগিয়ে আসলো। জ্ঞান গিয়ে নিজের চেয়ারে বসলো, অতঃপর একটু সময় নিয়ে বলল। ডেভিড যেন একটু অবাক হলো, সাহস জুগিয়ে প্রশ্ন করলো, ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, এনি প্রবলেম? ইয়ান চোখ তুলে তাকালো ডেভিডের দিকে। এতে ডেভিডের কাচুমাচু ভাব আরও বাড়ল।
প্রশ্নটা সে যতটাই নিয়ে করেছে। তেমন, বাট আই ক্যান হ্যান্ডেল ইট। তোমাকে এই দিকটা দেখতে হবে। আমি সন্ধ্যার পরই বেরিয়ে যাব। ওকে স্যার, বাট কাল তো আপনার মিটিং আছে আরও একটা। রিহান কপালে এক আঙ্গুল দিয়ে স্লাইড করলো, কিছু ভাবলো, অতঃপর বলল, সবটা ম্যানেজ করে নিও। আমি অনলাইনে অ্যাটেন্ড করে নিব, আর ওনাদের বিষয়টা তুমি জানিয়ে দিও। ওকে স্যার, আরও একটা কথা। বলো। স্যার, ইম্পর্টেন্ট ফাইল যে আপনার সিগনেচার লাগবে, সেই মুহূর্তে কি করব? মিটিংয়ের পর তো সিগনেচার করার কথা। রেখে দিও, আমি তোমাকে লোকেশন সেন্ড করে দিব, পরে নিয়ে যাবে, আমি সাইন করে দিব। আর কিছু? না স্যার। ইউ ক্যান গো নাও। ম্যানেজারকে পাঠিয়ে দিও। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।